বিনিয়োগ স্থবিরতা কাটাতে গ্যাস বিদ্যুৎ ও কর ব্যবস্থায় সংস্কার চান ব্যবসায়ীরা। অদক্ষতা ও দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগের দাবি। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব তলব। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এনবিআর এর চিঠি। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গেল ১.৫ দশকের হয়রানিমূলক কর ব্যবস্থা, গ্যাস বিদ্যুতের টানাপোড়েন, বন্দর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় হাঁপিয়ে উঠেছেন ব্যবসায়ীরা। সেই সাথে চড়া ব্যবসায়িক খরচে থেমে গেছে বিনিয়োগ। বিশেষজ্ঞদের মতে অর্থনীতি পুনরুদ্ধারে এসব সংকট নিরসনে অবিলম্বে নিতে হবে কার্যকর পদক্ষেপ। তৈরি পোশাক খাতে বছরে ১,০০০ কোটি টাকারও বেশি রপ্তানি আয় লাকি গ্রুপের। টাকার অঙ্কটা বাড়তে পারত, সমস্যা পদ্ধতিগত প্রক্রিয়ায়। বন্দরে হয়রানি নিত্যদিনের ঘটনা। পণ্য জাহাজীকরণে ব্যয় বেড়েছে অন্তত ৪ গুণ। কাস্টমসে সিএনএফরা আমাদের আগে ২৫,০০০ টাকা লাগতো, সেটা এখন ১ লাখ টাকার উপরে একটা শিপমেন্ট চার্জ নেয়, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি নাই। কেন নেয় এটা আমি বুঝতে পারলাম না। আর না হলে শিপমেন্ট হেল্ড আপ করে রাখে। দেশের ব্যবসা বান্ধব পরিবেশ নিয়েও রয়েছে ব্যবসায়ীদের বড় অভিযোগ। কারখানায় পাওয়া যাচ্ছে না নিরবচ্ছিন্ন গ্যাসের যোগান। পেট্রোবাংলার তথ্য বলছে একই কথা। দৈনিক চাহিদার তুলনায় গ্যাসের যোগান প্রায় ১০০ কোটি ঘনফুট কম। সংকট রয়েছে মানসম্মত বিদ্যুতেরও, ফলে বাড়ছে পণ্যের উৎপাদন খরচ। শিল্প উদ্যোক্তারা হারাচ্ছেন বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা। যেগুলি শর্টেজ রয়েছে সেটা কিভাবে বাইরে থেকে এলএনজি আনা যায় সেটার ব্যবস্থা করা। ২ নম্বর হচ্ছিল একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশীয় উৎস থেকে কিভাবে গ্যাস উত্তোলন করা যায়, বাপেক্সকে কিভাবে শক্তিশালী করা যায়। এবং আরেকটা হচ্ছে যে গ্যাস ভিত্তিকের পাশাপাশি জ্বালানি তেল আমদানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগগুলোর দিকে গুরুত্ব দেওয়া। সংকটের চেনা এই রূপ গেল কয়েক বছর ধরেই। ব্যাংকের বাড়তি সুদহার, জটিল কর ব্যবস্থা, ডলার সংকট আর টালমাটাল নীতিতে গতি হারিয়েছে ব্যবসা বাণিজ্য। যার কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অদক্ষতা, রয়েছে অনিয়ম দুর্নীতির বড় অভিযোগও। দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া দরকার এবং যেটা করা উচিত যে কিছু উদাহরণ সৃষ্টি করা দরকার, যেটার একটা ধারাবাহিকতায় হয়তো আমরা একটা সময়ে এই সব ক্ষেত্রে একটা দুর্নীতিমুক্ত একটা ব্যবসা বান্ধব পরিবেশ আমরা দেখতে পাবো। যে সংস্কারের পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকার নেবেন তার মধ্যে অর্থনীতি প্রাধান্য পাওয়া উচিত। ব্যবসায়ীদের প্রত্যাশা, সংকট কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। সেগুলিকে তারা রিফর্মস করবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। এস আলমের পরিবারের সদস্যদের ৯১টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব চেয়েছে এনবিআর। বৃহস্পতিবার আয়কর বিভাগের কর অঞ্চল ১৫ থেকে এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চেয়েছে এনবিআর। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে সংস্থাটি। ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গেল ১ দশকে ব্যাংক দখল, অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় প্রশ্রয়ে থেকে এসব কর্মকাণ্ড চালিয়েছে বিশিষ্ট শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ডলার সংকটের পাশাপাশি এলসি খোলার সীমা কমে যাওয়ায় পুরনো জাহাজ আমদানি নেমেছে প্রায় অর্ধেকে। ফলে চাহিদার বিপরীতে কমেছে ইস্পাতের যোগান। এমন বাস্তবতায় সরকারের নীতিগত সহায়তা কামনা করেন উদ্যোক্তারা। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। গেল জুনের মাঝামাঝি সীতাকুণ্ডের শীতলপুরে HM শিপইয়ার্ডে ভিড়ে পাইন এক্সপ্রেস নামের এই জাহাজটি, যার অর্ধেক প্রায় কাটা শেষ। ইয়ার্ডটিতে সচরাচর একটি জাহাজ কাটা শেষের আগে আরেকটি পৌঁছে যায়। তবে আগামী মধ্য অক্টোবরে পাইন এক্সপ্রেসের কাটা শেষের যে সম্ভাব্য সময়, সে পর্যন্ত নতুন করে কোনো জাহাজ আসার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা এখনও খোলা হয়নি এলসি, সহসা সেই সুযোগও ক্ষীণ। উদ্যোক্তারা বলছেন ৩ মিলিয়ন ডলারের বেশি পরিমাণের এলসি খুলতে বাংলাদেশ ব্যাংকের অনুমতির বাধ্যবাধকতাও বড় বাধা। এট সাইট এলসিগুলো খুবই কম হয়। এখন যেহেতু ডলার সংকটের কারণে ম্যাক্সিমাম এলসি হয় ইউপাস এলসি। ইউপাস এলসির ক্ষেত্রে পেমেন্টটা আসে হয়তো আফটার 270 days or 360 days। ডলারের এক্সচেঞ্জ রেট ছিল 84,
বর্তমানে এটা অলমোস্ট 120, তো যার দরুন রিস্কটা অনেক বেশি। একসময় আনা হতো 10 থেকে 20,000 টন ওজনের জাহাজ, কিন্তু কোভিডের অভিঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন আর ডলার সংকটে পুরনো জাহাজ আমদানি অনেকটাই নেমে এসেছে 3 থেকে 8,000 টনে। দেশের সাম্প্রতিক অস্থিরতায় থমকে যায় স্ক্র্যাপ সরবরাহ। বড় বড় শিপ আনতে পারছি না, কারণ বড় বড় একটা শিপ আনতে গেলে দেখা যায় এলসি ভ্যালু হয় $20 মিলিয়ন, $25 মিলিয়ন। তো বাংলাদেশ ব্যাংক এটা বলছে আমাদেরকে যে এত বড় শিপ এখন আনা যাবে না। দেশে বছরে 70-75 লাখ টন ইস্পাতের যে চাহিদা, একসময় জাহাজ ভাঙা শিল্প তার প্রায় 40 লাখ টন যোগান দিত, যা নেমে এসেছে অর্ধেকে। আছে অবকাঠামোগত সুবিধা, অভাব নেই দক্ষ জনবলেরও, তারপরও বৈরী সময় পার করছে দেশের শিপ রিসাইক্লিং শিল্প, কারণ আর্থিক সংকট আর পণ্য পরিবহনের প্রতিবন্ধকতা। ইন্টারিম গভর্নমেন্ট যেইভাবে কাজ করছে, ওনারা যাতে স্টেক হোল্ডারদের সাথে একটু বসে, কারণ বিজনেস কমিউনিটিটা তো অনেক বড় একটা ফ্যাক্টর বাংলাদেশের স্টেবিলিটির জন্য। ব্যাংকিং সেক্টরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমরা যে এলসি খোলার ক্ষেত্রে রেস্ট্রিকশনটা যাতে যত দ্রুত সম্ভব উত্তরণ করা যায়। চট্টগ্রাম উপকূলে প্রায় 150 শিপ ব্রেকিং ইয়ার্ডের মধ্যে বর্তমানে চালু আছে 1/3। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। চলমান পরিস্থিতি কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম, এবং গেল 10 দিনে এই বন্দর দিয়ে পণ্য রপ্তানি হয়েছে 1300 মেট্রিক টন, যাতে আয় হয়েছে প্রায় 8 কোটি টাকা। দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী বন্দর আখাউড়া স্থলবন্দর। চলমান সহিংসতা ঘিরে পণ্য রপ্তানি স্থবির হয়ে ক্ষতির মুখে পড়ে এই বন্দরের মাধ্যমে রপ্তানি বাণিজ্য। আন্দোলন ঘিরে পণ্য রপ্তানি প্রায় বন্ধ থাকায় আয় নেমে আসে অর্ধেকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে আবার সচল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠছেন ব্যবসায়ীরা। গেল 10 দিনে বন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক সহ প্রায় 1300 টন পণ্য রপ্তানি হয়, যা থেকে এসেছে প্রায় 8 কোটি টাকা। যত শিথিল হবে, যত দেশে শান্তি বিরাজ করবে, ততই আমাদের রপ্তানির গতি আরো বৃদ্ধি হবে। যেহেতু এটা বন্ধ ছিল, যার দরুন আমাদের আর্থিক স্থবিরতা ছিল, আস্তে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম। ময়মনসিংহ থেকে মাছ এনে দেশের বাইরে ইন্ডিয়াতে সাপ্লাই করি, এতে আমাদের জীবন নির্বাহিত করে। বর্তমানে ইনশাল্লাহ কারহুজারি কেটে গেছে, আমরা নির্বাণ সুস্থভাবে মাছ তুলতে পারছি। প্রাকৃতিক ভাবে কিছুটা আছে, যেহেতু বৃষ্টি বাদলার সিজন, তো আমাদের মনে হয় যে আরো 10-12 দিন পর থেকে আমাদের ব্যবসাটা আরো চাঙ্গা হবে, সিজনও চলে আসবে, আমাদের ব্যবসাটা আরো চাঙ্গা হবে। স্থবিরতা কাটিয়ে পণ্য সরবরাহ আরো বাড়বে বলে আশা করছেন বন্দরের এই রাজস্ব কর্মকর্তা। এই মাসের প্রথম দিকে যে একটা উদ্ভূত পরিস্থিতি যে সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির কারণে আমাদের এখানে এক্সপোর্ট কম হয়েছে। তবে আমাদের এই বন্দর খোলা ছিল, এখানে এই বন্দর তো 7 দিনে খোলা থাকে। এখন বর্তমানে পরিস্থিতি বেশ ভালো, যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, সব জায়গা থেকেই পণ্য আসতে কোনো সমস্যা হচ্ছে না। তো আমাদের এখানে এখন কাজকর্ম স্বাভাবিক চলছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল 2 দশক ধরে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। রপ্তানিমুখী এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় $2 লাখ পণ্য রপ্তানি হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবার জানিয়ে দেব পুঁজিবাজারের দিন শেষে সবশেষ খবর। আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটি দেশের প্রধান পুঁজিবাজার, তার সে প্রধান সূচক সেটি অবস্থান করছে 49 পয়েন্ট কমে 5903 পয়েন্টে। এবং আমরা হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে 275টি শেয়ারের দাম কমেছে, যেখানে বেড়েছে মাত্র 91টি শেয়ারের দর, আর অপরিবর্তিত রয়েছে 32টি। তবে লেনদেন হয়েছে বিপুল পরিমাণ 999 কোটি টাকার। এবং আমরা যদি দেখি যে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেখানেও আমরা দেখছি যে 110 পয়েন্ট কমে অবস্থান করছে 17,031 পয়েন্টে। এবং আমরা যদি দেখি হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমার তালিকা এখানে দীর্ঘ। আমরা দেখছি 180টি শেয়ারের দাম কমেছে, যেখানে যার বিপরীতে বেড়েছে 55টি শেয়ারের দর, অপরিবর্তিত রয়েছে 12টি, লেনদেন হয়েছে 11 কোটি টাকা। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম পুঁজিবাজারের দিন শেষের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আরও একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। G20 দেশগুলোর মাথাপিছু ঋণের পরিমাণ গড়ে $23,000।
রাশিয়ার বেসরকারি সংস্থা রিয়া নভোসিটের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে বলা হয়, যুদ্ধের ধকল কাটিয়ে ধীরে ধীরে রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বছরের প্রথমার্ধে রাশিয়ার ঋণের পরিমাণ ছিল গড়ে $2076, যেখানে তুরস্কের $2800, চীনে $3 ও দক্ষিণ আফ্রিকার $4500। গড়ে $5000 ঋণ ব্রাজিল, মেক্সিকো, সৌদি আরব এবং আর্জেন্টিনার। সমানতালে একই সময় যুক্তরাষ্ট্রের জন প্রতি ঋণের পরিমাণ প্রায় $10,000-এরও বেশি। দেড় বছর পর আবার আদানি গ্রুপের বিতর্কিত তথ্য ফাঁস করল হিন্ডেনবার্গ রিসার্চ। তাদের দাবি হচ্ছে, আদানির অফশোর ফান্ডে জড়িত ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান, যার ফলে আবারও 1% বাজার মূলধন হারিয়েছে শীর্ষস্থানীয় এই গ্রুপটি। আদানি গ্রুপের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগ বিষয়ক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির এবারের দাবি, গ্রুপটির অফশোর কর্মকাণ্ডে পুরোপুরিভাবে জড়িত মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচ। বিস্ময়কর তথ্য হলো, এই মাধবী পুরী আবার ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারপারসন। এমন খবরে নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারে। রাতারাতি প্রায় $2.5 বিলিয়ন মার্কেট ভ্যালু হারায় আদানি গ্রুপ। তাদের দাবি, 2015 সালের জুনে সিঙ্গাপুরের আইপি প্লাস ফান্ড 1-এ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন বুচ দম্পতি। এই ফান্ডে বিনিয়োগ রয়েছে গৌতম আদানির বড় ভাই বিনোদ আদানির। পরে মরিশাস ও বারমুডার কিছু অফশোর ফান্ডেও বিনিয়োগ করেন তারা। মরিশাসের এই আইপি ফান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন অনিল আহুজা, যে আদানি গোষ্ঠীর ঘনিষ্ঠ। গবেষণা সংস্থার সাথে আদানির বৈরিতার শুরু প্রায় 1.5 বছর আগে। সে সময় গবেষণা সংস্থা জানায়, ট্যাক্স হেভেনে বিনিয়োগ ও পুঁজিবাজারে কারচুপির আশ্রয় নিয়েছিল গৌতম আদানি। এর প্রভাবে তখন শেয়ার বাজারে $150 বিলিয়ন হারায় আদানি গ্রুপ। ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকলেও আগের অবস্থান ফিরে পায়নি তারা। তবে এই ঘটনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে মাধবী। প্রতিষ্ঠানের অবস্থানকে নষ্ট করতে এগুলো হিন্ডেনবার্গের ষড়যন্ত্র বলে জানান আদানি গ্রুপের মুখপাত্র। নুসরাত মৌমি, চ্যানেল 24। বাংলাদেশ ও ওমানে তেল রপ্তানি করেছে ইরান, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তেল রপ্তানি জাহাজের তথ্য এবং ডেটা বিশ্লেষণ করে এই তথ্যটি জানা যায়। রিপোর্টে বলা হয় যে তেল নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন করে আবারও তেল রপ্তানি শুরু করেছে দেশটি। মার্কিন প্রতিষ্ঠান UAENI তথ্য মতে এবছরের শুরুতে ইরানের খার্দ্বীপ অঞ্চল থেকে লাইবেরিয়ার পতাকাবাহী গোল্ডেন ইগল নামের জাহাজে তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসে। তবে কে বা কারা এ তেল এনেছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। এদিকে গত জুলাইয়ে ইরানের তেলমন্ত্রী বলেন, বিশ্বের 17টি দেশে তেল রপ্তানি করেছে তেহরান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24-এর এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।